আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আজকে আপনাদের সাথে আমার যে ক্লাসটা আজকে এবং হচ্ছে আমাদের পরবর্তী দুটো ক্লাস আমরা টোটালি আলোচনা করব হচ্ছে পেরি অপারেটিভ কেয়ার নিয়ে। হ্যাঁ, আচ্ছা, বেরিয়াল লাভের পেরি অপারেটিভ কেয়ার পার্ট 3 আপনারা অলরেডি বেরিয়াল লাভের দুটো পার্ট পড়ে ফেলেছেন এবং আমরা বেসিক প্রিন্সিপালস অফ সার্জারি সেগুলো আলোচনা করেছি, পেডিয়াট্রিক্স আলোচনা করেছি। তো আজকে যে টপিকটা এটা খুব ইম্পর্টেন্ট। ওভারঅল এই পার্ট 3 যে পেরি অপারেটিভ কেয়ার প্রত্যেকটা টপিক খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই টপিকগুলো আপনাদের কিসে কিসে কাজে লাগবে। প্রথমত আপনাদের ক্লিনিক্যাল নলেজ এনহান্স করার ক্ষেত্রে বা হচ্ছে আপনি যখন ওয়ার্ডে কাজ করবেন সেটা দ্বারা আপনি ট্রেনিং হিসেবে অথবা ইন্টার্ন হিসেবে কাজ করবেন তখন সেটা আপনার জন্য খুবই কার্যকরী হবে। কারণ আপনার একটা অপারেশনের আগে একটা পেশেন্টকে ম্যানেজ করা, ডিউরিং অপারেশন আপনার কাজগুলো বা অপারেশনের পরে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন পরীক্ষার সময় কাদের কাদের লাগবে এটা মেইনলি লাগবে হচ্ছে যেকোনো একটা এন্ট্রান্স এক্সামে, স্পেশালি হচ্ছে এন্ট্রান্স এক্সামে এখানকার কয়েকটা চ্যাপ্টার আছে, অ্যানেস্থেসিয়া টাইপ চ্যাপ্টার এবং আরো কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেগুলো আপনাদের পেপার 2 এবং পেপার 3 এর জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যখন যে ক্লাস নিব সেখানে কনজিকিউটিভলি এগুলো আলোচনা করে দেব, সমস্যা হবে না। আচ্ছা, আজকে যে পেরি অপারেটিভ কেয়ার সম্পর্কে ওভারঅল বলি। পেরি অপারেটিভ কেয়ার বলতে কি বোঝায়? এটা আসলে তিনটা জিনিসের সমন্বয়। একটা হচ্ছে যে প্রি অপারেটিভ কেয়ার, মানে অপারেশনের আগে আপনি একটা পেশেন্টকে কিভাবে অপটিমাইজ করবেন সেটা। দেন হচ্ছে ডিউরিং অপারেশন আপনি কি করবেন বা কি প্রিকশন থাকবে আপনার, কি স্টেপ নেবেন। আর আরেকটা হচ্ছে পোস্ট অপারেটিভ কেয়ার, অপারেশনের পরে আপনি একটা পেশেন্টকে কিভাবে ম্যানেজ করবেন। আজকে আমরা যে অংশটুকু আলোচনা করব সেটা হচ্ছে প্রি অপারেটিভ কেয়ার, দ্যাট ইজ অপারেশনের আগে আপনি কি করবেন এবং ইনক্লুডিং দ্য হাই রিস্ক সার্জিক্যাল পেশেন্ট। শুরুতে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারটা চ্যাপ্টার 21 বা প্রি অপারেটিভ কেয়ার, নিঃসন্দেহে এটা আপনাদের 27 সালের বইয়ে অনেক ভালো দেওয়া ছিল। আনফরচুনেটলি আপনাদের 28 সালের বইয়ে এই চ্যাপ্টারে অনেক ভালো ভালো সিস্টেম, অনেক নিয়ম, অনেক কিছু এখানে অমিট করে দেওয়া। এখন এটা জানি না, এটা হয়তো এমন হতে পারে যে প্রি অপারেটিভ কেয়ারের পেশেন্ট অপটিমাইজ করার যে বিষয়গুলো, যেমন ধরেন একটা হাইপারটেনশনের পেশেন্ট বা একটা ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্ট, তাকে আপনি ম্যানেজ করবেন, তার ড্রাগ কোনটা রাখবেন, কোনটা বন্ধ করবেন, এই ব্যাপারগুলোতে আমরা যেটা করি, আমরা সাধারণত দেখা যায় যে নিজেরা করি অথবা অনেক সময় আমরা মেডিসিন কনসালটেশন নেই রেসপেক্টিভ ডিপার্টমেন্টে। হয়তো বা এই কারণে যেহেতু এটা সার্জিক্যাল লিঙ্কটা কম, হয়তো এই কারণে নতুন বই জিনিসগুলো অমিট করা, আই ডোন্ট নো, বাট প্রিভিয়াসলি যে অংশটুকু ছিল সেগুলো থেকে আপনাদের পরীক্ষা কোশ্চেন আসতো। ওকে, সো আপনাদের যদি সুযোগ থাকে আপনারা এই টপিকটার সাথে আমি বলে দিব কোন কোন জায়গায় আপনাদের 27 এডিশনে একটু দেখে না রাখবে। ওকে, আচ্ছা, তাহলে আপনারা যদি সবাই প্রিপেয়ার থাকেন আমি ক্লাসটা শুরু করছি। ওকে, একটা প্রি অপারেটিভ পেশেন্ট আপনি তাকে কিভাবে অ্যাসেস করবেন? প্রথমত হচ্ছে যে একটা পেশেন্টের বেস্ট আউটকামের জন্য আপনার প্রি অপারেটিভ একটা ভালো প্ল্যানিং দরকার। আপনি পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নেবেন এবং তার যতগুলো রেকর্ড আছে প্রিভিয়াস কোনো কন্ডিশন বা কিছু, সেগুলো আপনি জেনে নেবেন। এর মধ্যে আপনি তার পাস্ট মেডিকেল হিস্ট্রি জানবেন, কোনো সার্জারি হয়েছে কিনা, সিস্টেমিক কোনো ইনকোয়ারি থাকলে সেগুলো জানবেন, পেশেন্টের কোনো যদি ড্রাগ হিস্ট্রি থাকে, অ্যালার্জিক হিস্ট্রি থাকে সেগুলো জানবেন, দেন পেশেন্টের কোনো ইম্পর্টেন্ট ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে সেই জিনিসগুলো আপনি জানবেন। দেন আপনি পেশেন্টকে ক্লিনিক্যাল এক্সাম করবেন, দেখবেন আপনি কি অবস্থা পেশেন্টের ওভারঅল। আর লাস্টলি হচ্ছে আপনি পেশেন্টের যদি কোনো প্রিভিয়াস ইনভেস্টিগেশন করা থাকে সেই জিনিসগুলো আপনি জেনে নেবেন। ঠিক আছে? আচ্ছা, এই ইনফরমেশনগুলো গ্যাদার করার পরে আপনি পেশেন্টের যে কন্ডিশন থাকে সেটাকে অপটিমাইজ করবেন এবং আপনি দেখবেন যে কোন সার্জারিটা পেশেন্টের জন্য কতটুকু রিস্ক বেনিফিট রেশিও ভালো থাকে, মিনিমাম রিস্ক উইথ ম্যাক্সিমাম বেনিফিট। হ্যাঁ, দেন আপনি পেশেন্টের ইনফর্ম রিটেন কনসেন্ট নেবেন। আলটিমেটলি আপনি যে প্ল্যানটা তৈরি করবেন, তার সার্জারি যে প্ল্যানটা, সেটা আপনি পেশেন্টকে জানাবেন এবং সেটার যে অ্যাডভার্স এফেক্টগুলো আছে সেগুলোর জন্য প্রিপেয়ার করবেন যে কি হতে পারে, কিভাবে অ্যাভয়েড করা যাবে এবং পেশেন্টের অবশ্যই হাইড্রেশন, নিউট্রিশন এবং এক্সারসাইজ এই জিনিসগুলো আপনি নিশ্চিত করবেন। ওকে, এখন কথা হচ্ছে তার পাস্ট মেডিকেল হিস্ট্রিতে বিভিন্ন ধরনের ডিজিজ থাকতে পারে, ইনক্লুডিং সাম কার্ডিওভাস্কুলার ডিজিজ, রেসপিরেটরি ডিজিজ, জিআইটি ডিজিজ, জেনেটিক এবং নিউরোলজিক্যাল সাইকিয়াট্রিক অন্যান্য কন্ডিশন থাকতে পারে, সেগুলো আপনি ওভারঅল জেনে নেবেন। ঠিক আছে? আচ্ছা, এরপর আপনি পেশেন্টকে অ্যাসেস করলেন, পেশেন্টের এক্সামিনেশন করলেন, করার পরে আপনি স্পেসিফিক কিছু কন্ডিশনে যাবেন পেশেন্টের। হ্যাঁ, আচ্ছা, কিছু ইনভেস্টিগেশন খুব ইম্পর্টেন্ট। আমরা যে কোনো একটা পেশেন্টকে অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে আমরা বলি না যে প্রি অ্যানেস্থেটিক চেকআপ বা পাকু করি আমরা। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের পেশেন্টকে কিছু ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন দিতে হয়। ইনভ্যারিয়েবলি সব পেশেন্টকে আপনি একটা ফুল ব্লাড কাউন্ট করতে দিবেন। কেন করতে দিবেন? বিশেষ করে এলআরডি পেশেন্টদের বা যাদের অ্যানিমিয়া ছিল। এটা থেকে কি বোঝা যায়? এটা থেকে হচ্ছে অনেক সময় দেখা যায় কোনো পেশেন্টের যদি অ্যানিমিয়া থাকে তার অপারেশনের ক্ষেত্রে আমাদের ব্লাড রেডি করে রাখতে পারি বা হচ্ছে অপারেশনের ক্ষেত্রে আমাদের প্রিকশন নিতে হয় এটা জানার জন্য। অনেকে দেখা যায় অনগোয়িং কোনো ব্লাড লস থাকতে পারে, এটা ডিটেক্ট করার জন্য। দেন আপনি পেশেন্টের যাদের ডায়াবেটিস আছে তাদের আপনি HbA1c লেভেলটা দেখবেন, দ্যাট ইজ হিমোগ্লোবিন, যেটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিনের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, যেটা আমরা দিয়ে প্রিভিয়াস 3 মাসের ডায়াবেটিক স্ট্যাটাস বা ডায়াবেটিক কন্ট্রোল আমরা মেজার করি। এটা আমরা দেখব। সিকেল সেল টেস্ট এটা সবাইকে করবেন না, যাদের কোনো একটা ফ্যামিলি হিস্ট্রি আছে বা যাদের আপনি ক্লিনিক্যালি সাসপিশিয়াস তাদের ক্ষেত্রে করবেন। ইউরিয়া ইলেক্ট্রোলাইট এটা মোটামুটি ভাবে সব পেশেন্টই মেজর অপারেশনের করে নিতে হয়, বিশেষ করে বয়স্ক পেশেন্ট বা যার কোনো হিস্ট্রি আছে তার ক্ষেত্রে। লিভার ফাংশন টেস্ট এটা সাধারণত যাদের জন্ডিস আছে বা হেপাটাইটিস থাকতে পারে বা লিভারের অন্য কোনো কন্ডিশন কিংবা পুয়ার নিউট্রিশনাল স্ট্যাটাস তাদের ক্ষেত্রে আমরা লিভার ফাংশন টেস্টগুলো করে থাকি। ক্লটিং এবং কোয়াগুলেশন স্ক্রিনিং আমাদের করতে হয়, কোনো একটা ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য। বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে ইসিজি ইজ আ মাস্ট, আমরা অবশ্যই পেশেন্ট ইসিজি করব এবং কারো কারো ক্ষেত্রে আমাদের ইকোকার্ডিওগ্রাফি করতে হয়, আমরা যেন হার্ট ফেলিওর আছে কিনা শিওর হওয়ার জন্য এবং তার ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশনটা কত এগুলো দেখার জন্য। চেস্ট রেডিওগ্রাফি এটা আমরা সাধারণত কোভিডের সময় বেশি করতাম, এখন রুটিনলি সব পেশেন্টকে আমরা এটা দেই না। আর অবশ্যই ফিমেল পেশেন্টের ক্ষেত্রে বিশেষ করে চাইল্ড বিয়ারিং এজে হলে আমরা একটা প্রেগন্যান্সি টেস্ট করাই নিব। এর বাইরে যে কোনো অপারেশনে আমরা যদি চিন্তা করি যে এখানে একটা এক্সপেক্টেড ব্লাড লস থাকতে পারে মোর দেন 500 ml, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ব্লাড প্রোটিন এবং ক্রস ম্যাচিং করে রাখবো। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে যদি তার প্রিভিয়াসলি কোনো থাকে আমরা সোয়াবটা নিয়ে এমআরএস আছে কিনা দেখব। কোভিড টেস্ট এটা তো একসময় আমাদের এটা নতুন বই কিন্তু যুক্ত হয়েছে জিনিসটা, হ্যাঁ, কোভিড টেস্ট আমরা করি, স্পাইরোমেট্রি আমরা করি, দেন হচ্ছে আমরা অন্য কোনো প্রবলেম আছে কিনা এই জিনিসগুলো একটু দেখে নিই। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে। আচ্ছা, কার্ডিওভাস্কুলার কয়েকটা ডিজিজের ক্ষেত্রে আমাদের একটু সচেতন থাকতে হয়, যেমন একটা হচ্ছে হাইপারটেনশন, একটা হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ আর হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ। আচ্ছা, এখন ধরেন আপনাকে আমি বললাম যে কোনো একটা পেশেন্টের বিটা ব্লকার চলতেছে, হ্যাঁ, তো আপনি প্রি অপারেটিভলি বিটা ব্লকারটাকে কি করবেন কেউ বলতে পারেন? আমরা এটাকে রাখবো নাকি অমিট করব? যে পেশেন্টটা বিটা ব্লকার পাচ্ছে আর আরেকটা জিনিস বলেন যে আমরা হাইপারটেনশনের একটা পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা নতুন কোনো ড্রাগ ব্যবহার করি, দ্যাট ইজ আপনি পেশেন্টটাকে দেখতেছেন হঠাৎ করেই তার হাইপারটেনশন ধরা পড়লো, একটা সার্জারি পেশেন্ট তার নতুন ভাবে হাইপারটেনশন ধরা পড়লো, তো আপনি তাকে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস দিলেন, আজকে দিলেন ধরেন তার অপারেশন হবে, তো আপনি এই অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ নতুন একটা অ্যাড করার পরে কতদিন পর আপনি অপারেশনটা করবেন কেউ বলতে পারেন? নিউ অ্যান্টি হাইপারটেনসিভ যাদেরকে আপনি দিচ্ছেন তাদের ক্ষেত্রে সেটা অ্যাডজাস্ট করার জন্য আপনি কতদিন ওয়েট করবেন? এই দুটো অ্যান্সার আমাকে কেউ দেন তো দেখি, যে বিটা ব্লকার পাওয়া পেশেন্টকে আমরা কি করব, কতদিনের জন্য ড্রাগ কি করব বা অমিট করব কিনা কিংবা কন্টিনিউ রাখবো কিনা। আর আরেকটা হচ্ছে যে পেশেন্টকে আপনি নিউ কোনো অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্ট অ্যাড করেছেন তার ক্ষেত্রে আপনি কতদিন পর্যন্ত অপেক্ষা করবেন বা অপেক্ষা করবেন কিনা অপারেশনের জন্য। কারো আইডিয়া আছে কি এটার? ওকে, আপনাদের জন্য কিছুক্ষণ ওয়েট করে নিলাম। আপনার যদি কারো এটা আইডিয়া না থাকে তাহলে আমি বলে দিচ্ছি। আচ্ছা, যে পেশেন্টটা বিটা ব্লকার পাচ্ছেন এবং স্ট্যাটিন পাচ্ছেন, হ্যাঁ, এই দুটো ক্ষেত্রে আমরা তাদের প্রিভিয়াস যে মেডিকেশনটা সেটা আমরা কন্টিনিউ করবো, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? কিন্তু যাদের ক্ষেত্রে ধরেন এসিই ইনহিবিটর বা হচ্ছে এআরবি, হ্যাঁ, এই দুটো যারা পাচ্ছে তাদের ক্ষেত্রে আমরা অপারেশনের 24 ঘন্টা আগে ডোজটা অমিট করে দিব। ওকে, কেন অমিট করবো? কারণ দেখা যায় যে পেশেন্টের কিন্তু পরবর্তীতে ইন্ট্রাঅপারেটিভ হাইপোটেনশন ডেভেলপ করতে পারে। ঠিক আছে? এবং আমরা এই যে অমিট করবো 24 ঘন্টা আগে, আমরা এটা রিস্টার্ট করবো কবে? অপারেশনের পরের দিন। ওকে, তাহলে দেখেন আমরা যে অ্যান্টি হাইপারটেনসিভ বা কার্ডিয়াক ড্রাগ ব্যবহার করি তার মধ্যে আমরা বিটা ব্লকারটা এবং স্ট্যাটিনটা কন্টিনিউ রাখবো এবং আমরা এসিই ইনহিবিটর এবং এআরবি এই দুটো আমরা 24 ঘন্টা আগে অমিট করবো এবং হচ্ছে পরবর্তীতে অপারেশনের পরের দিন থেকে আমরা সেটা কন্টিনিউ করবো। ওকে, আচ্ছা, এখন যেটা বলছিলাম যে নিউয়ার একটা অ্যান্টি হাইপারটেনসিভ যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি কত
কতদিন ওয়েট করবেন, এটাও কেউ বলতে পারেনি। যদিও যদি এই চ্যাপ্টার যদি নতুন করেন আপনাদের না জানাই স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। আমরা যদি নিউয়ার কোনো অ্যান্টি হাইপারটেনসিভ অ্যাড করি, আমরা স্টেবিলাইজেশনের জন্য 2 সপ্তাহ পর্যন্ত ওয়েট করব। আর সাধারণত বলা হয় যে আমরা মনে করি যে একটা হাইপারটেনশনের পেশেন্ট আমরা তার প্রেশারটা কমায় নিয়ে আসি, আমরা কিন্তু ইমিডিয়েটলি বিপিটাকে কন্ট্রোল করে বেশি কমায় নিয়ে আসবো না। কারণ পেশেন্টের যখন অপারেশন হয় তখন আমরা যে অ্যানেস্থেটিক এজেন্টগুলো ব্যবহার করি সেগুলোর প্রভাবে কিন্তু পেশেন্টের একটা হাইপোটেনশন ডেভেলপ করে, যার কারণে আমরা পেশেন্টের বিপিটা রাখবো হচ্ছে less than 160/100 এরকম একটা অ্যাভারেজ অ্যামাউন্ট আমরা রাখবো। যাদের প্রিভিয়াসলি একটা এমআই হয়েছে তাদের ক্ষেত্রে আমরা যেটা করবো, অপারেশনটা আমরা চেষ্টা করবো 3 থেকে 6 মাসের মতো পোস্টপোন করে দেওয়ার, যেন তার এখানে এই সময়টায় কোনো প্রি অপারেটিভ রিইনফেকশনের রিস্ক না থাকে। ঠিক আছে? আচ্ছা, এখানে আপনাদের পুরো বইয়ে একটা কথা ছিল যে যাদের এমআই হয়েছে এবং যাদের ক্ষেত্রে ডুয়াল অ্যান্টিপ্লেটলেট থেরাপি চলতেছে, অ্যাসপিরিন প্লাস কোপিডোগ্রেন, তাদের ক্ষেত্রে আমরা কি করবো? প্রথম কথা হচ্ছে আমরা রিস্ক বেনিফিট রেশিওটা চিন্তা করবো। যদি মনে করি যে রিইনফেকশনের চান্স কম আছে তাহলে আমরা মানে দুইটাই স্টপ করে দিব, মানে যদি আমরা মেজার করতে পারি। আর একান্ত যদি আমরা মেজার করতে না পারি বা আমরা শিওর না থাকি, সেই ক্ষেত্রে আমরা যদি দুইটার মধ্যে যে কোনো একটা ড্রাগ আমরা কন্টিনিউ করতে পারি, সেই ক্ষেত্রে আমরা সাধারণত অ্যাসপিরিনটা কন্টিনিউ করবো এবং ক্লোপিডোগ্রেনটা স্টপ করে দিব। ওকে, এটা একটা। আচ্ছা, এবারে আসি হচ্ছে আমরা স্টেন্টিংটা ড্রাগ রিডিউস করে। হ্যাঁ, আচ্ছা, তো যাদের ক্ষেত্রে দেখা যায় যে স্টেন্ট আছে এবং যারা ডুয়াল অ্যান্টিপ্লেটলেট থেরাপি পাচ্ছে 12 মাস, এরকম পেশেন্ট আমাদের কাছে থাকতে পারে। এই ক্ষেত্রে আসলে স্পেসিফিক কোনো গাইডলাইন দেওয়া হয়নি। এই ক্ষেত্রে বলা হয়েছে যে আমরা রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করে আমরা যেভাবে হয় এভাবেই করব। এটা ডিটেইলস কিছু বলা নেই। ডিসরিথমিয়া মিন্স কিছু পেশেন্টের দেখা যায় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে বিটা ব্লকার, ডিগক্সিন, সিসিবি এই জিনিসগুলো কন্টিনিউ করতে থাকে। তো এটা আমরা অপারেশনের আগে স্টপ করব না, এগুলো যেভাবে চলছে সেভাবে আমরা কন্টিনিউ করব। ওয়ারফেরিনের ক্ষেত্রে এটা আপনারা 27th এডিশন থেকে একটু দেখবেন, কারণ ওখানে ওয়ারফেরিন এবং ওয়ারফেরিন বন্ধ করার পর আমরা যখন কোনো একটা ড্রাগ শুরু করবো, ওভারঅল সেই হেপারিন শুরু করবো মেইনলি। তো ওগুলোর উপর একটা সুন্দর গাইডলাইন দেওয়া ছিল যে আমরা কতদিন আগে ওয়ারফেরিন স্টপ করবো এবং হচ্ছে তারপর কখন আমরা হেপারিন চালু করবো, কখন দুটো একসাথে চলবে এবং কখন আমরা আবার হেপারিন বন্ধ করে আমরা ওয়ারফেরিনে চলে যাবো। এটার একটা খুব সুন্দর গাইডলাইন দেওয়া ছিল। আনফরচুনেটলি আপনাদের নতুন বইটাতে এই জিনিসটা পুরো স্কিপ করে গেছে, কেন আমি জানি না। তো এখানে দেখে ওরা যেটা বলতে চাচ্ছে যে আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্ট যারা ওয়ারফেরিন পাইতো 5 দিন আগে আমরা পেরি অপারেটিভলি ওয়ারফেরিনটা বন্ধ করে দিব। এটা ঠিক আছে। দেন আরেকটা জিনিস বলা যে আমরা দেখবো যে আইএনআরটা যেন 1.5 বা তার লেস থাকে, যেটা সার্জারির জন্য সেফ। আচ্ছা, আর নিউয়ার কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা ব্যবহার করতে পারি, যেমন ড্যাবিগ্রাট্রানিল যদি আমাদের পরিচিত না, রিভারঅক্সাবেন আমাদের পরিচিত কোভিডের কারণে। এই কয়েকটা জিনিস আমরা ব্যবহার করতে পারি যেগুলো কিনা ডিরেক্ট ফ্যাক্টর 10 ইনহিবিটর হিসেবে কাজ করে। আর এগুলোর আবার অ্যান্টাগনিস্ট নাই, এটা একটা ঝামেলা। এজন্য আমরা প্রি অপারেটিভলি এগুলোকে 2 থেকে 3 দিন আগে স্টপ করে দিব। ঠিক আছে? আর হেপারিন যখন ছিল, হেপারিনটা আমরা সাধারণত 24 ঘন্টা আগে স্টপ করলেই হতো। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের ডিসরিথমিয়ার পেশেন্টের আমরা কি করতে পারি। ওকে, তাহলে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমে পেশেন্টকে আমরা কিভাবে অপটিমাইজ করব সেটা দেখলাম। এবারে আমরা আসি হচ্ছে রেসপিরেটরি ডিজিজের একটা পেশেন্টকে আমরা কি করতে পারি। ঠিক আছে? আচ্ছা, দেখেন রেসপিরেটরি ডিজিজের একটা পেশেন্টকে যদি আমরা দেখি, প্রথমত হচ্ছে আমরা পেশেন্টকে তার ইনহেলার যদি কোনো কিছু থাকে সেটা আমরা কন্টিনিউ করতে বলবো, অ্যানেস্থেসিয়া দেওয়ার আগ পর্যন্ত যদি আগে থেকে কোনো ইনহেলার পেয়ে থাকে সেটা কন্টিনিউ করতে বলবো। আর কখন আমরা রেসপিরেটরি ফিজিশিয়ানের কাছে রেফার করব, কয়েকটা কন্ডিশন আছে, যেমন যদি কারো সিভিয়ার ডিজিজ থাকে কিংবা হঠাৎ করে আগের একটা ডিজিজ সিগনিফিকেন্টলি ডেটোরিয়েট করে যায়, খারাপ হয়ে যায় পেশেন্ট, যদি কোনো একটা মেজর সার্জারি থাকে, যদি পেশেন্টের হার্ট ফেলিওর আমরা সাসপেক্ট করি, বিশেষ করে রাইট হার্ট ফেলিওর। হ্যাঁ, ইয়াং পেশেন্টের ক্ষেত্রে যাদের কিনা সিভিয়ার রেসপিরেটরি প্রবলেম আছে, অনেক সময় রেয়ার কন্ডিশন থাকতে পারে। এবার আমরা জিআই ডিজিজের ক্ষেত্রে আসি। জিআই ডিজিজের ক্ষেত্রে আমরা যেটা করি যে রিগার্জিটেশন রিস্কটা আমরা চিন্তা করে পেশেন্টের অপারেশনের আগে এনপিও রাখার ব্যাপারটা আমরা চিন্তা করি। এনপিও রাখবো কাকে কতক্ষণ, এটা আমি আপনাদের কিন্তু গত ক্লাসে পেডিয়াট্রিক্সের সময় বলছিলাম, আপনি মনে আছে কিনা? আমরা আগে কি করতাম, ওভারনাইট পেশেন্টকে এনপিও রাখতাম। এখন আমরা কি করি বলেন তো দেখি? জিআইটির ক্ষেত্রে আমরা যদি বলি যে আমাদের পেশেন্টের এনপিও কতক্ষণ রাখবো, সেটা আমরা 3টা ভাগে ভাগ করি, সলিড ফুড, লিকুইড, হ্যাঁ, আর বাচ্চাদের ক্ষেত্রে ব্রেস্ট মিল্ক। তো আপনারা বলতে পারেন যে আমরা কোন ধরনের খাবারের ক্ষেত্রে কতক্ষণ পর্যন্ত পেশেন্টকে এনপিও রাখবো? এটা কিন্তু পেডিয়াট্রিক্স ক্লাসে আপনাদের বলা হয়েছিল, কারণ মনে আছে এনপিও রাখার যে ফিচারগুলো, যে কার ক্ষেত্রে আমরা কতক্ষণ এনপিও রাখবো। আচ্ছা, তাহলে এটা আমি একটু দেখাই। দেখেন, প্রথমত হচ্ছে যারা সলিড খাবার, হ্যাঁ, সলিড খাবার অথবা নন ক্লিয়ার ফ্লুইড, দ্যাট ইজ হচ্ছে মিল্ক, এগুলোর জন্য হচ্ছে আমরা 6 ঘন্টা পর্যন্ত এনপিও রাখবো। ঠিক আছে? 6 ঘন্টার জন্য এনপিও রাখবো সলিড খাবার এবং হচ্ছে নন ক্লিয়ার ফ্লুইড বা মিল্ক। আচ্ছা, তারপর দেখেন ক্লিয়ার ফ্লুইড বা পানি, এটার জন্য আমরা এনপিও রাখবো হচ্ছে 2 আওয়ার্স। আর বাচ্চাদের ক্ষেত্রে যে গত ক্লাসে আমরা যেটা বললাম, যারা ব্রেস্ট মিল্ক খায় তাদের ক্ষেত্রে আমরা নরমাল খাবারের জন্য 4 ঘন্টা, ব্রেস্ট মিল্কের জন্য 2 ঘন্টা, ফ্লুইডের জন্য 1 ঘন্টা, এই হিসাবে আমরা গত ক্লাসে যেরকম বলেছিলাম এইভাবে আমরা এনপিও রাখবো। ওকে, আচ্ছা, লিভার ডিজিজের ক্ষেত্রে এটা কিছুই না, এটা হচ্ছে যে যদি পেশেন্টের অ্যাকিউট কোনো এপিসোড থাকে, যেমন কোলানজাইটিস যদি থাকে, সেটা সেটেল হওয়া পর্যন্ত আমরা ইলেকটিভ সার্জারিটা পোস্টপোন করবো। ওকে, আচ্ছা, জেনিটাল ইউরিনারি ডিজিজ অতটা দরকার নেই। এন্ডোক্রাইনটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন ডায়াবেটিক পেশেন্টের ম্যানেজমেন্ট। আচ্ছা, এখানে আমি একটু আপনাদেরকে প্রিভিয়াস এডিশনের একটু বইটা আমাকে একটু টাইম দিবেন কাইন্ডলি। আচ্ছা, এখানে আমাদের প্রিভিয়াস এডিশনের বই থেকে একটু দেখা সবচেয়ে ভালো হবে। 27th এডিশন আপনারা যদি চান আমি লাস্টলি আপনাদেরকে এই 27th এডিশনটা সবই প্রোভাইড করে দেব পিডিএফ। ওকে, আচ্ছা, ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনাকে এই পেশেন্টকে ওটি লিস্টে সবার আগে রাখতে হবে। ঠিক আছে? এটা মাথায় রাখবেন। ওটি লিস্টে আপনি পেশেন্টকে সাধারণত সবার আগে রাখবেন। এখন কথা হচ্ছে যে পেশেন্টের ডায়াবেটিক ড্রাগসের ক্ষেত্রে আমরা কি করি। হ্যাঁ, আচ্ছা, প্রথমত হচ্ছে যে আপনার এখানে আরবিসি আপনি কত রাখবেন বা এইচবিএ1সি। কেউ আমাকে বলতে পারেন যে ডায়াবেটিক পেশেন্টের টার্গেট এইচবিএ1সি লেভেলটা কত? আমরা তার এইচবিএ1সি লেভেলটা কত রাখতে চাই? আর আরেকটা জিনিস বলেন আমাকে, সেটা হচ্ছে যে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে যে পেশেন্টে আমরা সাধারণত আরবিএসটা কতক্ষণ পর মনিটরিং করি কেউ জানেন? আরবিএসটা কতক্ষণ পর আমরা মনিটরিং করি? আচ্ছা,
এখানে বলে নিতে হবে ধরেন কোন একটা পেশেন্টের হাইপার মানে প্রথমে তো আমরা ডায়াবেটিক পেশেন্টের আগে হিস্ট্রি নিব যে সে তার কোনো হাইপারগ্লাইসেমিক বা হাইপোগ্লাইসেমিক কোনো এপিসোড ছিল কিনা, ঠিক আছে, তার কোনো হসপিটাল অ্যাডমিশন হিস্ট্রি ছিল কিনা। ইলেকট্রিক সার্জারির জন্য আমরা HbA1c লেভেলটা সাধারণত লেস দ্যান 69 মিলিমোল পার মোল এরকম রাখার চেষ্টা করব, ঠিক আছে। লিপিড লোয়ারিং কোনো মেডিকেশন যদি সে না পায় আমরা সেটা শুরু করব যেন তার কোনো কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন ডেভেলপ করতে না পারে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা অপারেটিং লিস্টে তাকে ফার্স্ট রাখবো। এখন ঝামেলা যেটা এখানে বলা হয়েছে যে অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন অ্যাডজাস্টেড অ্যাজ পার লোকাল অথবা ন্যাশনাল গাইডলাইন, এটা হচ্ছে আপনাদের আগের এডিশনের বই খুব ভালো করে গাইডলাইনটা দেওয়া ছিল। ওখানে সুন্দর করে বলা ছিল যে ডায়াবেটিক পেশেন্টকে আমরা যদি সকালে রুটিতে রাখি তাহলে তার মর্নিং যে ডোজটা ইনসুলিনের সেই মর্নিং ডোজটা আমরা বাদ দিব, একই সাথে তার মর্নিং এ ব্রেকফাস্ট আমরা বাদ দিব, এটা বলা ছিল, ঠিক আছে। তারপর বলা হয়েছে যে যদি এই ডায়াবেটিক পেশেন্ট আমরা যদি দুপুরের ক্ষেত্রে রাখি সেই ক্ষেত্রে সে তার সকালের যে ডোজটা ছিল ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টের সেই যদি মর্নিং হয় তাহলে হচ্ছে সে ইনসুলিন ব্রেকফাস্ট, হ্যাঁ, দুইটাই সে পাবে না, দুইটাই অফ থাকবে। আর যদি তার আফটারনুন কেসে হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তার ব্রেকফাস্ট সে করবে আর সকালে যে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট সেটার ডোজটা, আচ্ছা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট আর ইনসুলিনের ডোজের একটা ব্যাপার ছিল, একটা ফুল ডোজ আর একটা হাফ ডোজ, এটা কিছু একটা ব্যাপার ছিল। আপনারা আগের এডিশনের বইটা যদি দেখাতে পারতাম আমি দেখি ক্লাসে শেষে যদি সময় থাকে আমি আপনাদের আগের এডিশনের বই থেকে এই টপিক একটু বলে দিব, আমাকে একটু মনে করে দিন কাইন্ডলি। আচ্ছা তাহলে এটা একটু বলে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আর এখানে যেগুলো আছে সেগুলো দেখে নিই। আর আচ্ছা এটা ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে অপারেটিং লিস্টে এই পেশেন্টকে একদম ফার্স্ট রাখবো, কারণ দেখা যায় তারা যেহেতু একটা মিল বাদ দিয়েছি আমরা, সো এই পেশেন্টকে দেখা যায় হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করে যেতে পারে। আর তার ব্লাড সুগারটা আমরা চেক করব হচ্ছে আওয়ারলি, ওকে। আচ্ছা এখন আমাকে একটা জিনিস একটু বলেন তো, আপনাদের সবগুলো কোশ্চেন তো এই চ্যাপ্টার থেকে করছি হয়তো অনেকেই পারছেন না, সো আমি একটা কমন কোশ্চেন করি, সেটা হচ্ছে আপনি যখন একটা অপারেশনের পেশেন্টকে ইনসুলিন দিবেন আমরা ইনসুলিনটা সাধারণত কিভাবে দেই বলেন তো? আমরা কিন্তু এখানে সাবকিউটেনিয়াস দেই না, মানে একটা অপারেশনের পেশেন্টকে বা পোস্ট অপারেটিভ পেশেন্টকে আমরা সাধারণত ইনসুলিনটা আইভি দেই। এখন আমাকে বলেন তো আইভি ইনসুলিনের সাথে আর কোন দুইটা জিনিস আমাদেরকে দিতে হয় পেশেন্টকে? এটা কিন্তু একদম জেনারেল কোশ্চেন, এটা আপনাদের জানতেই হবে, এই চ্যাপ্টারের সাথে রিলেটেড না। আমাকে একটু আপনারা বলেন তো আর কি কি জিনিস আমরা দেই? আইভি ইনসুলিন দিলে কোন দুইটা জিনিস আমাদের অবশ্যই দিতে হবে? আচ্ছা এদের আমি এক্সপেক্ট করেছিলাম যেটা হয়তো আপনারা পারবেন, বাট এখন পর্যন্ত আমি কাউকে অ্যান্সার তাহলে আমি একটু বলে দিই, এটা আপনি ইনসুলিন যখন দিবেন পেশেন্ট কিন্তু হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করার চান্স থাকে, তাই না? সো আমরা এটার সাথে পেশেন্টকে বা ডেক্সট্রোজ ফর্মে আমরা গ্লুকোজ দিব, এবং এটার ক্ষেত্রে বলা হয় আপনি গ্লুকোজ যেভাবে দিবেন তার হাফ নিউট্রালাইজিং ডোজে আপনি ইনসুলিন দিবেন, ঠিক আছে। মানে যতটুকু গ্লুকোজ বা ডেক্সট্রোজ দিবেন সেটাকে নিউট্রালাইজ করতে যে পরিমাণ ইনসুলিন দরকার ছিল আপনি তার হাফ ডোজ দিবেন, এটা একটা। আর দুই নাম্বার যেটা সেটা আমরা জানি যে ইনসুলিন কি করে, হাইপোক্যালেমিয়া করে, ইনসুলিনটা পটাশিয়ামকে সেলের ভিতরে ঢুকায় দেয়, হ্যাঁ। সো এই কারণে আমরা পেশেন্টকে পটাশিয়াম সাপ্লিমেন্টেশন দিব। সো ইনসুলিনের সাথে আমাদের এই দুটো জিনিস অবশ্যই অ্যাড করতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে আরেকটা কন্ডিশন, ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে থ্রোম্বোফিলিয়া। পেশেন্টের থ্রোম্বোফিলিয়া ডেভেলপ করতে পারে, তো এটা আবার রিস্ক তাদের বেশি থাকে যারা কিনা ওসিপি খাচ্ছে, তাদের ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল, হ্যাঁ। এখানে একটা ঝামেলা হচ্ছে যে ওসিপির ক্ষেত্রে দুইটা উপাদান আছে, একটা হচ্ছে প্রোজেস্টেরন আর একটা হচ্ছে এস্ট্রোজেন, হ্যাঁ। তো যাদের ক্ষেত্রে দেখা যায় প্রোজেস্টেরন অনলি পিল তারা কন্টিনিউ করবে, কারণ মেইন কালপ্রিট হচ্ছে এখানে এস্ট্রোজেন, হ্যাঁ। আর যারা কিনা ওসিপি খাচ্ছে যেখানে কিনা আমরা জানি যে কম্বিনেশন থেরাপিটা থাকে, মানে এস্ট্রোজেন প্লাস প্রোজেস্টেরন, অথবা যারা আচ্ছা আইভি ইনসুলিন এটা আমরা কখন দিচ্ছি? এটা হচ্ছে আমরা অপারেশনের আগের ডোজটা আমরা বললাম যে মর্নিং আমরা মিল স্কিপ করলাম, আমরা ইনসুলিন স্কিপ করলাম, কিন্তু অপারেশনের পরে আপনি কিন্তু সাথে সাথে পেশেন্টকে সাবকিউটেনিয়াস ইনসুলিন বা হচ্ছে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট দিতে পারবেন না। সো ডিউরিং এবং হচ্ছে আফটার অপারেশন এই দুটো সময় আপনাকে পেশেন্টকে ইনসুলিন দিতে হবে, ডিউরিং প্লাস হচ্ছে পোস্ট অপারেটিভ এই দুটো টাইমে আপনি ইনসুলিন দিবেন, এবং এটা আপনি আইভি দিবেন। এবং এটা সাধারণত বলা হয় যে আমরা হাফ নিউট্রালাইজিং ডোজ, আপনি 1 লিটার ডেক্সট্রোজ যদি দেন সেই হিসেবে আপনার হাফ নিউট্রালাইজ করতে যতটুকু লাগে, এটা কিছু ক্যালকুলেশন আছে, ওই ক্যালকুলেশন অনুযায়ী আমরা তত ইউনিট ইনসুলিন দিয়ে থাকি, ঠিক আছে। সাধারণত 10 মিনিটের মতো লাগে আর কি, ওকে। আচ্ছা তাহলে এখন দেখেন যারা কিনা কম্বিনেশন পাবে অথবা যারা কিনা এস্ট্রোজেন অনলি পিল পাবে, মানে শুধু এস্ট্রোজেন পাবে, অথবা যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি পাবে, এদের ক্ষেত্রে আমরা অপারেশনের 4 সপ্তাহ আগে এটা অমিট করে দিব, বন্ধ করে দিব, এটা ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা এখানে দেখেন এই বক্সটা যদিও এই চ্যাপ্টারের সাথে অত বেশি রিলেটেড না, বাট এই বক্সটা থেকে প্রায় সময় কোশ্চেন আসে, হ্যাঁ। সো এখানে খেয়াল করেন রিস্ক ফ্যাক্টর ফর থ্রোম্বোসিস, যে কোনো একটা অপারেশন পেশেন্ট যেহেতু মানে ইমোবাইল থাকে বা পেশেন্টের কিছু মানে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, কিছু হরমোনাল চেঞ্জ হয়, সো এইসব ক্ষেত্রে পেশেন্টের কিন্তু থ্রোম্বোসিস ডেভেলপ করার রিস্ক অনেক বেড়ে যায়, হ্যাঁ। তো আমাদের যেটা করতে হয় আমাদের রিস্কগুলো একটু জানতে হবে, এটা আমরা রুল অফ 3 দিয়ে মনে রাখতে পারি। রুল অফ 3 সেই ক্ষেত্রে দেখেন যদি কোনো একটা পেশেন্টের মোবিলিটি মোর দেন 3 ডেজ রিডিউস থাকে, এটা একটা। দুই নাম্বার হচ্ছে আপনি 3 দিয়ে আরো চিন্তা করেন 30 ওবেসিটি, বিএমআই যদি মোর দেন 30 হয়, আবার 3 এর আরেকটা গুণিতক আপনি চিন্তা করেন 30 দুগুণে 60, না, এই যদি মোর দেন 60 হয়, আবার দেখেন 3 30 90, দ্যাট ইজ টোটাল অ্যানেস্থেসিয়া টাইম যদি মোর দেন 90 মিনিটস হয়। এই কয়েকটা আমরা মনে রাখবো যেগুলো থ্রোম্বোসিসের রিস্ক ফ্যাক্টর, প্লাস পেশেন্টের যদি কোনো লোয়ার অ্যাবডোমেন বা হচ্ছে পেলভিস বা লোয়ার লিম্ব এগুলো সার্জারি হয়, প্রেগন্যান্সি বা পিউপেরিয়াম এটা একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, ভ্যারিকোজ ভেইন পেশেন্ট যদি থাকে উইথ লিভাইটিস, কিছু ড্রাগসের কথা যেটা আমরা আগে বললাম ওসিপি, এস্ট্রোজেন কন্টেনিং এবং হচ্ছে হার্ট এইচআরটি, ঠিক আছে। দেন হচ্ছে স্মোকিং যারা করে তাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর থাকে, যারা কিনা নন কোনো ক্যান্সার পেশেন্ট এটা একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর থ্রোম্বোসিস, প্লাস হচ্ছে যাদের অন্যান্য কিছু সিগনিফিকেন্ট মেডিকেল কোমরবিডিটি আছে, প্লাস আরেকটা জিনিস সেটা হচ্ছে জেনেটিক বা ফ্যামিলিয়াল কিছু কন্ডিশন যাদের হিস্ট্রি থাকে বা যাদের অ্যান্টিথ্রোম্বিন 3 ডেফিসিয়েন্সি অথবা প্রোটিন সি এবং প্রোটিন এস ডেফিসিয়েন্সি থাকে। এই জিনিসটা আপনারা এর আগে কোথায় পড়ছিলেন মনে আছে? আমরা এটা রবিনসে পড়ে আসছিলাম, প্যাথোলজি খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনটা কিন্তু আপনাদের লাগে হচ্ছে মেইন পেপার 3 তে। আচ্ছা এগুলো লাগবে না, এগুলো স্কিপ করে যান। আচ্ছা এবারে আসি হচ্ছে আমরা কনসেন্টের ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা কনসেন্ট আমরা জাস্ট একটু মুখে শুনবো, খুব বেশি এটা ডিটেইলস আমাদের লাগবে না। যে কোনো একটা অপারেশনের ক্ষেত্রে পেশেন্টের কনসেন্ট নেওয়াটা খুবই ম্যান্ডেটরি, হ্যাঁ। কনসেন্ট আপনি নিতে হবে এবং কনসেন্ট একটা পার্ট অফ প্রি অপারেটিভ কেয়ার। আপনি পেশেন্টকে কিভাবে কনসেন্ট নেবেন খুবই ইম্পর্টেন্ট। আপনি প্রথমত একদম মানে শুরু থেকে যদি বলি কনসেন্টটা কে নেবে, কনসেন্টটা অপারেটিং সার্জন নিজে দিতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তার কোনো অ্যাসিস্ট্যান্ট বা অন্য কেউ নেবে না। দুই নম্বর যেটা সেটা হচ্ছে কনসেন্ট পেপারে পেশেন্টের যে সাইন থাকবে, এই ক্ষেত্রে হচ্ছে পেশেন্ট দিতে পারবে অথবা পেশেন্টের যদি খুব ক্লোজ কেউ হয়, লাইক হাজবেন্ড ওয়াইফ অথবা বাবা অথবা সন্তান, এরকম কেউ এই কনসেন্ট পেপারে সাইন দিবে এবং পেশেন্ট পারলে পেশেন্ট নিজে দিতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন দেখেন এই কনসেন্ট পেপারে কি কি লেখা থাকবে, একটা হচ্ছে আপনি পেশেন্টের কি ডিজিজ হয়েছে সেটা ডিটেইলস তাকে বলবেন। দুই নম্বর হচ্ছে যে এই ডিজিজ কন্ডিশনের তার কি অপারেশন আপনি সাজেস্ট করেন সেটা। তো আপনার যে প্রপোজাল
প্রপোজাল অপারেশন থাকবে সেটা আপনি রিস্ক এবং বেনিফিট দুটোই পেশেন্টের সাথে আলোচনা করবেন, ঠিক আছে? অ্যাডভার্স ইফেক্টগুলো আপনি আলোচনা করবেন, আর কি অপারেটিভ অপশন আছে সেগুলো আপনি আলোচনা করবেন, যে আপনার প্রপোজাল অপারেশন ছাড়া এটা করা যায়, এটা করা যায়। আচ্ছা, সে যদি কোনো অপারেশনই না করে আর অল্টারনেটিভ যে অপশনগুলো আছে সেগুলো আপনি রিস্ক বেনিফিট সবই বলবেন। আচ্ছা, আরেকটা যেটা সেটা হচ্ছে যে পেশেন্ট যদি কোনো রকম অপারেশনই না করতে চায় তাহলে পরবর্তীতে তার কি কমপ্লিকেশন হতে পারে বা কি হার্ম হতে পারে সেটা আপনি বলবেন, এবং আলটিমেটলি আপনি পেশেন্টের কাছ থেকে একটা সিগনেচার নেবেন, এবং এই সিগনেচারটা হতে হবে ইনফর্মড রিটেন, মানে পেশেন্টকে আপনি ওয়েল ইনফর্ম করবেন, দেন পেশেন্ট রিটেন ভাবে আপনাকে এই জিনিসটা জানাবে, এবং পেশেন্টকে অবশ্যই ফুল কনসিয়াসনেস থাকতে হবে। ওকে, এই জিনিসগুলো করে আমরা সাধারণত পেশেন্টের কাছ থেকে কনসেন্ট নিয়ে থাকি, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কনসেন্টের যে মানে ক্যারেক্টারিস্টিক গুলো এটা কোনো পরীক্ষা আসবে না, আপনার কোনো মানে অ্যাডমিশন টেস্টে কোনো পরীক্ষা আসবে না, এটা মেইনলি 5th ইয়ারে বেশি লাগে এবং ইন্টারনাল লাগে। ওকে, পেশেন্ট ফ্যাক্টরস দ্যাট প্রিডিসপোজ হাই রিস্ক অফ মর্বিডিটি এন্ড মর্টালিটি, এখানে কয়েকটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টরের কথা বলা হয়েছে যাদের দেখা যায় যে মর্বিডিটি এবং মর্টালিটি চান্সটা বেশি থাকে, এগুলো আপনারা একটু জাস্ট দেখে নেবেন, খুব একটা ইম্পর্টেন্ট না। সার্জারি স্পেসিফিক এস্টিমেশন অফ রিস্ক এটা খুব একটা দরকার নেই, স্কিপ করে যেতে পারেন, এগুলো দরকার নেই। এটা প্রায় আসলে মেইনলি পেশেন্টকে প্রিপেয়ার আপনি কিভাবে করবেন সেটাই বেশি ইম্পর্টেন্ট, এগুলো খুব একটা দরকার নেই। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা লাস্টলি একটা ইম্পর্টেন্ট টপিকে আসবো, সেটা হচ্ছে অ্যারেঞ্জিং অ্যান্ড ইলেক্টিভ থিয়েটার লিস্ট। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন যে আপনার পেরি অপারেটিভ টিমে কারা কারা থাকবে, ওয়ার্ড থিয়েটার এবং স্পেশালিস্ট নার্সিং স্টাফ এনারা থাকবেন, অ্যানেস্থেটিক এবং সার্জিক্যাল টিম থাকবে, রেডিওলজি প্যাথোলজি ইনভলভমেন্ট থাকবে, রিহ্যাবিলিটেশন সোশ্যাল কেয়ার ওয়ার্কার থাকতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন এবং স্কেজুলিং টিম থাকবে, সাথে কার্ডিয়াক ডিভাইস টিম, এরকম স্পেশাল পার্সোনাল থাকতে পারে। আচ্ছা, এখন একটা জিনিস আপনি একটু দেখেন, সেটা হচ্ছে যে আচ্ছা, আমি আপনাদেরকে লাস্টলি একটা জিনিস একটু জিজ্ঞেস করি, যেটা আপনাদের মোটামুটি আইডিয়া হবে যে আপনি কিভাবে একটা ওটি লিস্ট আপনি প্রিপেয়ার করবেন। আচ্ছা, ধরেন আমি আপনাকে কন্ডিশন দিলাম যে কালকে আপনাকে সকালবেলা এসে ওটি লিস্ট আপনি কোন পেশেন্টকে আগে তুলবেন সেটা ডিসাইড করতে হবে। তো আপনার কাছে 3 ধরনের পেশেন্টের কালকে অপারেশন হবে এরকম একটা লিস্ট আছে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন কার কথা আমি বলতেছি। একটা পেশেন্ট যার কিনা কার্সিনোমা ব্রেস্ট, ঠিক আছে, এটা একটা পেশেন্ট। আরেকটা পেশেন্ট আপনার কাছে দিলাম যার কিনা ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট, তার হচ্ছে কোলিসিস্টেক্টমি হবে। আর আরেকটা পেশেন্ট আপনার কাছে বললাম যার হচ্ছে হেপাটাইটিস বি পজিটিভ, তার হচ্ছে নেক্রোটাইজিং ফাসাইটিস, নেক্রোটাইজিং ফাসাইটিস না, তার হচ্ছে পেরিয়ানাল অ্যাবসেস, এই পেশেন্টের অপারেশন হবে। এখন আপনি আমাকে বলেন তো যে আপনি 1 2 3 হিসেবে কোনটা কোনটা সাজাবেন, সিরিয়ালি বলে যান কোন পেশেন্টকে আমরা সবার আগে ওটিতে তুলবো, তারপরে কাকে সিরিয়ালি এটা সাজান তো একটু। আপনারা তো সিরিয়ালি মানে 1 2 3 এর মধ্যে কোনটা আগে পড়ে এভাবে লিখলেই হবে, সেটা 3 2 1 হতে পারে, 1 2 3 হতে পারে, যেভাবে আপনার ইচ্ছা। ওকে, আমি একজনের কমেন্ট দেখতে পাচ্ছি, আর কেউ? আচ্ছা, এখানে আমি একটু বলি, যিনি কমেন্ট করেছেন 2 3 1 লিখেছেন। হ্যাঁ, আচ্ছা, 2 আমরা সবার আগে করব, এটা নিয়ে কোনো সমস্যা নাই। হ্যাঁ, কারণ ডায়াবেটিক পেশেন্ট আমরা কোলিসিস্টেক্টমি একটা ক্লিন সার্জিক্যাল কেস, বাট তারপরে কিন্তু আমরা 3 করব না। 3 যদিও একটা পেইনফুল অ্যাকিউট কন্ডিশন, বাট সমস্যাটা কি, প্রথমত হচ্ছে এটা একটা ডার্টি কেস, পেরিয়ানাল অ্যাবসেস। হ্যাঁ, আপনি এটা যখন করবেন তখন আপনার ওটি এনভায়রনমেন্ট প্লাস ইনস্ট্রুমেন্ট সবকিছু একটু ডার্ক হয়ে যাচ্ছে, সাথে এইচবিএস অ্যান্টিজেন পজিটিভ, কখনোই আমরা হেপাটাইটিস বি পজিটিভ এরকম পেশেন্ট আমরা ওটি লিস্টে আগে করব না, আমরা লাস্টে করব। সো আরেকটা ব্যাপার হচ্ছে যে কার্সিনোমার পেশেন্টকে আমরা একটু অগ্রাধিকার দিয়ে থাকি, দ্যাট ডাজন্ট মিন যে আমরা 1 ঘন্টা আগে 1 ঘন্টা পরে করলাম সেটা না। যদি এমন হয় তার অপারেশন 1 সপ্তাহ পরে আমরা চেষ্টা করব সেটাকে 1 সপ্তাহ আগে আনার, কিন্তু তারপরে যেহেতু এটা এইচবিএস অ্যান্টিজেন পজিটিভ পেশেন্ট, সো তাকে আমরা লাস্টে রাখবো। দ্যাট মিন্স আমরা সেকেন্ডে করব হচ্ছে কার্সিনোমা ব্রেস্ট এবং লাস্টে আমরা করব পেরিয়ানাল অ্যাবসেস, দ্যাট ইজ এই সিরিয়ালটা এরকম হবে 2 1 3। ওকে, আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের আজকে মোটামুটি ভাবে ইম্পর্টেন্ট টপিক। আপনাদের প্রিভিয়াস এডিশন থেকে আসলে আমি এই চ্যাপ্টার খুবই মিস করতেছি, কারণ ওখানে ভালো করে ছিল, যেহেতু আমার হাতে টাইম আছে আপনারা আমাকে একটু সময় দিবেন, আমি আপনাদের প্রিভিয়াস এডিশন থেকে কয়েকটা জিনিস একটু বলে দিই। ওকে, একটু অপেক্ষা করবেন কাইন্ডলি। ওকে, তাহলে আমি আপনাদেরকে 27th এডিশন থেকে কয়েকটা জিনিস এটা খুব ইম্পর্টেন্ট আর কি আপনাদের জন্য। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 27th এডিশনের এই চ্যাপ্টারটা, চ্যাপ্টার 17 ছিল তখন। আচ্ছা, এই জায়গাগুলোতে তেমন কোনো সমস্যা নাই, এগুলোতে নতুন কিছু নাই। আচ্ছা, ঝামেলাটা হচ্ছে আপনার এই জায়গাটা দেখেন। আচ্ছা, এটা আমি বলে ফেলছি আপনাদেরকে যে যদি বিটা ব্লকার এবং হচ্ছে যদি স্ট্যাটিন পাই সেটা কন্টিনিউ করবে, যদি এসি ইনহিবিটর বা এআরডি পাই সেটা আমরা 24 ঘন্টা আগে অমিট করব এবং পোস্ট অপারেটিভ নেক্সট ডে আমরা শুরু করব। এটুকু পর্যন্ত কোনো ঝামেলা নাই, এটা আপনাদের ছিল। আচ্ছা, এটা ছিল, এটা নিয়ে ঝামেলা। আচ্ছা, দেখেন নতুন যে টপিকটা সেটা হচ্ছে এটা দেখেন, যদি সার্জারি আমরা আমরা নরমালি কি বলি, আমরা নরমালি বলি যে কোনো একটা পেশেন্টের যদি স্টেন্টিং করা থাকে এবং ড্রাগ ইলিউটিং স্টেন্টিং যদি থাকে, আমরা সাধারণত চেষ্টা করি হচ্ছে 6 সপ্তাহ, অথবা যদি মেটাল স্টেন্ট হয় তাহলে আমরা 6 সপ্তাহ, এবং যদি এটা ড্রাগ ইলিউটিং স্টেন্ট হয় আমরা 12 মাস, এটুকু সময় আমরা অপারেশনটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু এখন দেখেন যদি পেশেন্টের আমরা চিন্তা করি সার্জারি আমরা পোস্টপোন না করতে পারি, ঠিক আছে, যে পেশেন্টের সার্জারিটা খুবই আর্জেন্ট, আমরা এই 12 মাস পর্যন্ত অপেক্ষা করতে পারবো না বা 6 সপ্তাহ পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারবো না, এরকম যদি হয়, আবার ধরেন পেশেন্টের ব্লিডিং এর একটা রিস্ক আছে, এই দুইটা কন্ডিশন যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে হচ্ছে সরি, আমরা যদি মানে ব্লিডিং এর চান্স যদি কম থাকে, লো থাকে, সেক্ষেত্রে আমরা ডুয়াল অ্যান্টিপ্লেটলেট থেরাপি করব, কন্টিনিউ করব। আমি আবার বলি, ধরেন অপারেশনটা এখানে বেশি ইম্পর্টেন্ট, অপারেশন করাটা, হ্যাঁ, এটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু ব্লিডিং এর চান্সটা পেশেন্টের কম, ব্লিডিং এর চান্সটা কম, সেই ক্ষেত্রে আমরা ডুয়াল অ্যান্টিপ্লেটলেট থেরাপি কন্টিনিউ করব। কিন্তু যদি এমন হয় যে পেশেন্টের অপারেশন করতে হবে এটাও ইম্পর্টেন্ট, আবার হচ্ছে আমরা অ্যান্টিপ্লেটলেট থেরাপিটা স্টপও করতে পারবো না, কারণ পেশেন্টের ব্লিডিং এরও চান্স আছে, যদি দুইটাই হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা অ্যাসপিরিনটাকে কন্টিনিউ করব, আর ক্লোপিডোগ্রাল বা টিকাডোগ্রাল যেটা পাচ্ছিল সেটা আমরা স্টপ করে দিব। মানে দুটোর মধ্যে যে কোনো একটা যদি রাখতে হয় আমরা কি রাখবো, আমরা সাধারণত অ্যাসপিরিন রাখবো। এটা একটা চেঞ্জ ছিল। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাই, এটা দেখেন আপনাদের এই বইও আছে, আপনাদের এমআরসিএস গাইডলাইনেও এটা কিন্তু ফলো করা হয় এমআরসিএস পরীক্ষার ক্ষেত্রে। হ্যাঁ, আমি জানি না নতুন বই কেন এটা অমিট করা হয়েছে,
এটা দেখেন খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা আগে করতাম সেটা হচ্ছে ওয়ারফেরিন। এটা নতুন বই এভাবে আছে, ওয়ারফেরিনটা আমরা 5 দিন আগে অফ করব, এটুকু পর্যন্ত আছে, বাকিগুলো নাই। আচ্ছা তাহলে দেখেন ওয়ারফেরিনটা আমরা অফ করব হচ্ছে অপারেশনের 5 দিন আগে, ঠিক আছে। আচ্ছা করার পরে আমরা যেটা করব, আমরা হচ্ছে আনফ্র্যাকশনেটেড হেপারিন দিব, আনফ্র্যাকশনেটেড হেপারিন, হ্যাঁ এটা আমরা দিব। এবং কখন দিব, যখন আইএনআরটা লেস দেন 1.5 থাকবে, আইএনআর লেস দেন 1.5 যখন থাকবে তখন আমরা এই হেপারিনটা দিব, দিলাম, হ্যাঁ। আচ্ছা এখন আপনি হেপারিন দিলেন, আপনি একটু খেয়াল করতে হবে যে পেশেন্টের এপিটিটা ঠিক আছে কিনা মনিটরিং করবেন, এবং আইএনআরটা আপনি মনিটরিং করতে থাকবেন, দিলেন। এখন যেটা হবে, আমি একটু আগে মনে হয় 24 আওয়ার্স, 24 না, আপনি এই হেপারিন অনেকক্ষণ পর্যন্ত চালাতে পারবেন, আপ টু 2 আওয়ার্স বিফোর অপারেশন। অপারেশনের 2 ঘন্টা আগে, অপারেশনের 2 ঘন্টা আগে আপনি অফ করলে হবে। তাহলে দেখেন 2 আওয়ার্স বিফোর ওটি, এটুকু পর্যন্ত আপনাকে হেপারিনটা কভারেজ দিয়ে রাখবে, ঠিক আছে। 2 আওয়ার্স বিফোর অপারেশন তাহলে আপনি হেপারিনটা কন্টিনিউ করলেন, আনফ্র্যাকশনেটেড হেপারিন, ওকে। আচ্ছা এরপর দেখেন অপারেশনটা শেষ হয়ে গেল, ইমিডিয়েট যে পোস্ট অপারেটিভ পিরিয়ডটা, সেই সময় আপনার হেপারিন অলরেডি চলতেছে, যেটা আপনি সেই সময় আপনি হেপারিনটা শুরু করে দিবেন। কারণ আপনি 2 ঘন্টা আগে হেপারিন স্টপ করছেন, অপারেশনের ঠিক পরপরই আপনি হেপারিনটা শুরু করে দিবেন। প্লাস আপনি যেটা করবেন, ওয়ারফেরিনটাও চালু করে দিবেন। তার মানে এখানে দেখেন দুইটা একসাথে চলবে। কেন চলবে? কারণ ওয়ারফেরিনের কাজ করতে সময় লাগে, ঠিক আছে। ওয়ারফেরিনের কাজ করতে সময় লাগে, যে কারণে আমরা দেখেন 5 দিন আগে অফ করছিলাম, সেম একই ভাবে আমরা ওয়েট করব কতদিন পর্যন্ত ওয়ারফেরিনের কাজ শুরু করে। যখন ওয়ারফেরিন পুরোপুরি কাজ শুরু করে দিবে তখন আমরা হেপারিন স্টপ করে দিব এবং আবার আমরা ওয়ারফেরিনে চলে আসবো। এখন মজার ব্যাপার হচ্ছে দেখেন, শুরু আমরা করছিলাম ওয়ারফেরিন দিয়ে, শেষও আমরা করব ওয়ারফেরিন দিয়ে, পেশেন্ট আগের অবস্থায় চলে যাবে। ক্লিয়ার হয়েছে না? আচ্ছা আমি আবার বলি, তাহলে দেখেন পেশেন্ট ওয়ারফেরিন পেত, আপনি 5 দিন আগে অফ করলেন, আপনি পেশেন্টের আইএনআর চেক করে দেখলেন এটা লেস দেন 1.5 হলে আপনি আনফ্র্যাকশনেটেড হেপারিন শুরু করলেন, পেশেন্টের এপিটিটি মনিটর করলেন, আইএনআর মনিটর করলেন। অপারেশনের 2 ঘন্টা আগে আপনি হেপারিন স্টপ করে দিলেন, অপারেশনের পরপরই আপনি হেপারিন শুরু করলেন, সাথে ওয়ারফেরিন শুরু করলেন। কন্টিনিউ করবেন কতদিন পর্যন্ত, যতদিন না পর্যন্ত ওয়ারফেরিন তার ফুল ইফেক্ট শুরু করে, ওকে। এটা নিয়ে যেন আর কোনো কনফিউশন না থাকে। আচ্ছা আচ্ছা ডায়াবেটিস পেশেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, কেন এটা বাদ দেওয়া হলো জানি না। এখানে দেখেন বলা হয়েছে যে অপারেশনটা যদি মর্নিং এ হয়, আর্লি কেস হিসেবে, তাহলে দেখেন সে কি করবে, মর্নিং ডোজ অফ মেডিকেশন অমিট করবে, ব্রেকফাস্ট অমিট করবে, ঠিক আছে। আচ্ছা আর যদি দেখেন পেশেন্ট যদি ইভিনিং কেস বা দুপুরের কেসে হয়, সেই ক্ষেত্রে কি হবে, ব্রেকফাস্ট আমরা দিব হাফ দেয়ার রেগুলার ডোজ অফ ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন, ইনসুলিনের হাফ ডোজ দিব আমরা, অথবা অর ফুল ডোজ অফ ওরাল অ্যান্টি হাইপারটেনসিভ অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট। মানে হাফ ডোজ আপনি দিবেন হচ্ছে ইনসুলিনের, অথবা আপনি ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট যদি দেন, যেটা আপনি ফুল ডোজ দিবেন, ঠিক আছে। তার মানে সে ব্রেকফাস্ট খাবে প্লাস সে ফুল ডোজ অফ ওরাল অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট অথবা হাফ ডোজ অফ ইনসুলিন, এটা দিব। আর আমরা ব্লাড টেস্টটা দেখব, আমরা 2 ঘন্টা পর, এটা তো বলাই আছে। আর সাথে দেখেন এখানে কথাটা বলা আছে যে আমরা একটা ইন্ট্রাভেনাস ইনসুলিন স্লাইডিং স্কেল ব্যবহার করব, এটা ঠিক আছে। এটা বলা হয়, এটা হচ্ছে আমরা মানে পেশেন্টের এই স্লাইডিং স্কেলে 3টা জিনিস আমরা দেখি, এটাকে বলা হয় হচ্ছে জিকেআই, জিকেআই দ্যাট ইজ হচ্ছে গ্লুকোজ, পটাশিয়াম, ইনসুলিন, এই 3টা একসাথে একটা মেজারমেন্ট করা হয়। আমরা ম্যানুয়ালি মেপে দিয়ে দিই, ক্যালকুলেট করে, বাট বাইরের কান্ট্রিতে জিকেআই স্কেলটা ফলো করা হয়, ওকে। তাহলে এটা গেল হচ্ছে আপনাদের ডায়াবেটিক পেশেন্টের। আর কোনো জিনিস খুব বেশি পার্থক্য নেই, মেইনলি এই 2টা জিনিস আপনাদের নতুন ছিল, এটা দরকার নেই, ওকে। এটার জন্য মেইনলি এটা দেখানো, ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে আমাদের টপিক মোটামুটি এগুলাই ছিল, আমরা ক্লাসটা শেষ করতে পারি। আপনাদের কারো কি কোনো কনফিউশন আছে বা কারো কোনো কোশ্চেন আছে? ও আচ্ছা আরেকটা জিনিস, আপনাদের পেরিওপারেটিভ কেয়ারের ওভারঅল যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো পিডিএফই ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমি সামনে প্রোভাইড করে দিব, তো আশা করা যায় আপনাদেরকে দিয়ে দিবে। এবং পেরিওপারেটিভ কেয়ারের সবগুলো চ্যাপ্টার এখানে ইনক্লুডেড আছে, আপনারা যখন যে ক্লাসটা হয় সেই অনুযায়ী চ্যাপ্টারটা দেখে নিতে হবে, ওকে। টোটাল আপনাদের 3টা ক্লাসে আমরা এই চ্যাপ্টারগুলো শেষ করব ইনশাআল্লাহ। অ্যাসপিরিন টোপিলোগুলো, আচ্ছা এটা হচ্ছে যে যাদের কিনা প্রিভিয়াসলি একবার এমআই হয়েছে, হ্যাঁ তাদের ক্ষেত্রে দেখা যায়, বা এমআই রিস্ক এমআই হয়ে অনেক সময় পেশেন্টকে স্টেন্টিং করাই, এটা তো আপনারা সবাই জানেন, আমরা স্টেন্ট দিয়ে আসি যেন হার্ট ব্লক না হতে পারে। তো এই ধরনের পেশেন্টকে দেখা যায় কি আমরা ডুয়েল অ্যান্টিপ্লেটলেট থেরাপি দিই, ডুয়েল অ্যান্টিপ্লেটলেট থেরাপি, হ্যাঁ দ্যাট ইজ তার অ্যাসপিরিনও চলে, তার টোপিলোগুলো চলে, দুটোই চলে। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এই ধরনের পেশেন্টকে যাদের কিনা স্টেন্টিং দিয়ে আসি, আমরা যদি মেটালিক স্টেন্টিং দিয়ে আসি, আমাদের নিয়ম হচ্ছে অপারেশন আমরা 6 সপ্তাহ পিছাই দিব। আর আমরা যদি ড্রাগ ইলিউটিং কিছু স্টেন্ট পাওয়া যায় সেগুলো দিয়ে থাকি, আমরা 12 সপ্তাহ, আমরা 12 মাস পর্যন্ত, 1 বছর পর্যন্ত অপারেশন পিছাই দিই। কিন্তু কথা হচ্ছে যে এতদিন পর্যন্ত অপারেশন পিছাইলে দেখা যায় কিছু কিছু পেশেন্টের কিন্তু রিস্ক হয়ে যায়, সব অপারেশন তো আমরা পিছাইতে পারবো না। তো যদি এমন হয় যে অপারেশন পিছানোটা রিস্কি, তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে অপারেশন মানে পেশেন্টের ব্লিডিং এর চান্স কতটুকু। যদি এমন হয় যে অপারেশনটা বেশি ইম্পর্টেন্ট, ব্লিডিং এর চান্সটা কম, সেই ক্ষেত্রে আমরা 2টা ড্রাগই কন্টিনিউ করব। আর যদি এমন হয় যে অপারেশনটা ইম্পর্টেন্ট, যেরকম ব্লিডিংটাও চান্স অনেক বেশি, মানে অপারেশন করতে হবে আবার ব্লিডিংও হবে, এরকম যদি হয় সেই ক্ষেত্রে আমরা 2টাই অমিট করব না, সেই ক্ষেত্রে আমাদের রিস্ক বেনিফিট রেশিওটা চিন্তা করতে হবে। দ্যাট ইজ আমাদের অপারেশন চালাতে হবে, আর পেশেন্টের যেন ব্লিডিং না হয় এবং থ্রোম্বোসিস না হয়, দুটো দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সো ব্লিডিং কমানোর জন্য আমরা টোপিলোগুলোটা বন্ধ করে দিলাম, আবার পেশেন্টের জন্য থ্রোম্বোসিস না হয়, থ্রোম্বোএমবোলিক ইভেন্ট না হয়, সেজন্য আমরা অ্যাসপিরিনটা চালু রাখবো। দ্যাট ইজ আপনাকে যদি বলে যে 2টা যে কোনো একটা অফ করতে হবে, বা আপনি কোনটা অফ করবেন, টোপিলোগুলো, বা আপনাকে যদি বলে 2টা অ্যান্টিপ্লেটলেট ড্রাগের মধ্যে যে কোনো একটা কন্টিনিউ করতে পারবেন, সেটা হচ্ছে অ্যাসপিরিন। আমরা প্রেফারেবলি অ্যাসপিরিনটা কন্টিনিউ রাখি এবং টোপিলোগুলোটা স্টপ করে দেই, ওকে। আচ্ছা স্ক্রিন কি ক্লাসের মাঝখানে চলে গেল? স্ক্রিনটা বোধহয় দেখা যাচ্ছে না, নাকি ক্লাসের শেষে চলে গেল? হোপফুলি দেখা যাচ্ছে, ওকে। আচ্ছা ঠিক আছে, আপনাদের যদি কারো কোনো কনফিউশন বা কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি ক্লাসটা শেষ করব। সবাইকে ধন্যবাদ, আর আমরা আশা করি 3টা ক্লাসের মধ্যে টপিকগুলো শেষ করে ফেলতে পারবো। আসসালামু আলাইকুম।